ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির যানবাহন। রাজধানী সহ দেশের সড়ক মহাসড়কগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা। হাসপাতালগুলোতে বেড়েছে আহতের সংখ্যা। স্পিড খুবই ছিল, আবার বৃষ্টি, এই জন্য উনি কন্ট্রোল করতে পারেনি। জাস্ট ওই বাঘটার মধ্যে গায়ে আসতে আসার কথা, এটা জাস্ট জোরে এসে এই আইল্যান্ডের উপরে তুলে দিল। বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণটা ঢাকা কেন্দ্রিক বেশি ছিল। বাইরে থেকেও পেশেন্ট এসেছে, যেগুলো হাই অ্যাক্সিডেন্টের পেশেন্ট। সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, নিয়মিত তদারকির দাবি পুলিশের। চালকরা যেই ভুলগুলি করেন সেগুলিকে আমরা নিবিড় নজরদারির মাধ্যমে দুর্ঘটনাগুলি কমানো যাবে। অত্যাধুনিক স্পিড গান হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত রাস্তায় কাজ করছি। কিছু ত্রুটিপূর্ণ গাড়িও আছে, যেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এই গাড়িগুলো আটক করার জন্য। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। যাত্রী চাপ থাকলেও পথে ভোগান্তি না থাকায় স্বস্তি। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। হলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলায় বেঁচে ফেরাদের আজও তারা করে দুঃসহ স্মৃতি। আটকে ওঠেন কেউ কেউ, তবুও আশা জীবন সাজানো। সংস্কারের অভাবে ঝুঁকিতে ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। আতঙ্কে উত্তরের নদী তীরের মানুষ। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। ঈদের ছুটির আমেজে রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। নিরাপত্তা দিতে বেগ পেতে হচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশের। এবং ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খেলাফতের পতন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী। ঈদের কদিন ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বেড়েছে দুর্ঘটনা। গেল কয়েকদিনে ঢাকার রাস্তায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। আর দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালগুলোতে যারা প্রতিদিন ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ। অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 2টা রাজধানীর এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেছে ফুটপাতে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আহতের সংখ্যা অন্তত 20। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটপাতও। স্পিড খুবই ছিল, আবার বৃষ্টি, এই জন্য উনি কন্ট্রোল করতে পারেনি। ফেল হয়ে এখানে এসে চাক্কা বাস্ট হয়েছে। জাস্ট ওই বাঘটার মধ্যে গায়ে আসতে আসার কথা, এটা জাস্ট জোরে এসে এই আইল্যান্ডের উপরে তুলে দিল। ঈদে ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই যেন মেতেছে গতির উৎসবে, আর এতেই ঘটছে বিপত্তি। গত 4 দিনে কেবল জাতীয় পঙ্গু হাসপাতালেই সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে স্বাভাবিকের চেয়ে ঢের বেশি। স্বাভাবিক অবস্থায় গড়ে যেখানে প্রতিদিন 80 থেকে 100 জন এখানে চিকিৎসা নিতে আসে, সেখানে এই কদিনে তা 150 ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা 3। ঢাকা মেডিকেলের চিত্র প্রায় একই রকম। ঢাকা কেন্দ্রিক বেশি ছিল। বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণটা ঢাকার বাইরে থেকেও পেশেন্ট এসেছে, যেগুলো হাই অ্যাক্সিডেন্টের পেশেন্ট, কিন্তু তাদের পরিমাণে তো বেশি ছিল না। ফাঁকা রাস্তায় গতি কমাতে নানাভাবে উৎসাহিত করা হলেও খুব একটা কাজে আসছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এনফোর্সমেন্ট ছাড়া এদেরকে অ্যারেস্ট করা যায় না। ঈদের সময় শহরে চালকরা যেই ভুলগুলি করেন সেগুলিকে আমরা নিবিড় নজরদারির মাধ্যমে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলেই আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনাগুলি কমানো যাবে। ব্যক্তিগত কিংবা গণপরিবহন সব ক্ষেত্রে চালকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। বছর জুড়ে যানজটে নাকাল নগরবাসীর কাছে ঈদ এলেই অন্য এক ঢাকা। তাই তো ফাঁকা রাজপথে একটু ঘোরাঘুরিও যেন খোরাক জোগাচ্ছে বিনোদনের। তবে একটুখানি অসতর্কতাই আবার ডেকে আনছে মারাত্মক দুর্ঘটনা। আর তাই এ সময় চলাচলে একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচল করায় ঢাকা খুলনা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। গত 10 দিনে গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক।
এলাকাবাসী জানান, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাড়িগুলোর বেপরোয়া গতি যেমন রয়েছে তেমনি রয়েছে ওভারটেকিং এর প্রবণতা। এতে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি মহাসড়কে অবৈধভাবে নসিবন ও অটোরিকশা চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান তারা। গত 10 দিনে একাধিক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে গত 3 দিনে নিহত হয়েছেন 7 জন এবং আহত হয়েছেন আরো 23 জন। এদিকে সড়ক দুর্ঘটনার জন্য হাইওয়ে পুলিশ ড্রাইভারদের অসচেতনতাকেই দোষ দেন। গাড়ি জোরে চালার জন্য দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট ঘটায় দেয়। এখন ওরা তো এদিক ওদিক ষোলোটা নিয়ে যেতে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তায় যে মাহেন্দ্র ইজি বাইকগুলো থাকে এই কারণেই আমার মূলত ঈদের সময় বেশি অ্যাক্সিডেন্টটাই ঘটে। কোন গাড়িটার আগে কোন গাড়িটা যাবে এইটা আবার অতিরিক্ত আত্মবিশ্বাস, অনেক আত্মবিশ্বাসের কারণে যে আমি এই গাড়িটা ক্রস করতে পারবো, এই আত্মবিশ্বাসের কারণে দুর্ঘটনা ঘটে। প্রতিযোগিতামূলক গাড়ি চালানোটাই বেশি লক্ষ্য করা গেছে। কিছু ড্রাইভার আছে, দেখা গেল যে হয়তো যশোর খুলনা থেকে একটা গাড়ি ঢাকা যাবে, যশোর পর্যন্ত তারা ড্রাইভার, প্রকৃত ড্রাইভার থাকে না, সেক্ষেত্রে একজন অন্য ড্রাইভার চালায়। ঈদের ট্রিপ বেশি নেওয়ার জন্য ট্রিপ একটা নিয়ে এসে রেখে আবার চলে গেছে। তাদের টাইট শিডিউল থাকে, যে কারণে তাদের হয়তো ঘুম নিয়েও চালায় অনেক সময়। এ কারণেও অ্যাক্সিডেন্ট পরিমাণটা লক্ষ্য করা যায়। খুব অত্যাধুনিক স্পিড গান আমাদেরকে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত রাস্তায় কাজ করছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়কের কাটাখালী মোড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, এই মুহূর্তে আমি রয়েছি কাটাখালী এলাকায়, যেটি খুলনা এবং বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক বা গুরুত্বপূর্ণ স্থান নামে পরিচিত, এবং মোংলা বন্দরের সাথে এই পয়েন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে পরিবহন যাতায়াত করে। তো কাটাখালী হাইওয়ে একটি থানা রয়েছে এবং এই হাইওয়ে পুলিশের যে তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিদিন এই স্থান থেকে ছোট বড় মিলিয়ে এই প্রায় 5 থেকে 6 হাজার যান চলাচল করে, এবং ঈদকে সামনে রেখে কিন্তু এই পরিমাণটা কিন্তু আসলে বেড়ে যায়। গত কয়েকদিন আগে থেকে কিন্তু যে চাপ এখানে ছিল, সেই চাপের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই সড়কের খুলনা, মাওয়া এবং গোপালগঞ্জের যে সড়ক ঢাকামুখী, এখানে কিন্তু বেশ কিছু সড়ক দুর্ঘটনা হয়েছে, এবং আপনারা জানেন যে এখানে প্রায় 20 জনের মতো পরিসংখ্যান অনুযায়ী যে এই পর্যন্ত ঈদের আগে এবং পর থেকে দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছেন। তো এছাড়া আহত হয়েছেন বেশ কিছু মানুষ। সব মিলিয়ে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে এই মুহূর্তে বলা যায় যে খুলনা, ঢাকা, মাওয়া যে গোপালগঞ্জ এই রোডটা কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তো বিশেষ করে এখানকার হাইওয়ে পুলিশের যে তথ্য অনুযায়ী যে গাড়ির যে বেপরোয়া গতি, ঈদের সময় মানুষের যে চাপ, বাড়তি চাপ এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল করার কারণে এবং সবার আগে যাওয়ার যে প্রবণতা এবং প্রতিযোগিতা, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর কারণেই কিন্তু এখানে দুর্ঘটনা হয়ে থাকে। এছাড়া ড্রাইভারের কিছু কারণ আছে এবং সাধারণ মানুষের কিছু অসতর্কতা এবং অসাবধানতার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে বলে তারা অভিমত জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি। তো আমরা আরেকটি বিষয় বলতে পারি যে এখানে কিছুটা ড্রাইভার যারা আছেন বা চালক যারা আছেন তারা কিন্তু অসতর্ক এবং অনেক সময় হেল্পাররা গাড়ি ড্রাইভ করেন, যে কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা বেশি হয়ে থাকে। হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত যে প্রতিযোগিতা নিয়ে যে হেল্পাররা চালায় গাড়ি, সেই গাড়িতে অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষকে চাপা দিয়ে থাকে এবং সাধারণ মানুষ নিহত হয় বা আহত হয়। তো সব মিলিয়ে যে হাইওয়ে পুলিশের যে সতর্কতা, তাদের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি কিন্তু পুরোপুরি তারা কাজে লাগাতে পারেনি। এর একটি কারণ হিসেবে যে তাদের কাছে যে স্পিড গান দেওয়া হয়েছে, অত্যাধুনিক সেই গান দিয়েই কিছু মামলা করা হয়েছে এবং কয়েকটি গাড়ি তারা আটক করেছে বটে, তবে এটাকে তারা রোধ করতে পারেনি এবং তাদের জনবল সংকটের একটা বিষয় রয়েছে, যে কারণে কিন্তু তারা এই যে ঈদে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে সেটিকে কিন্তু আসলে রোধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাইনে এবং বায়ে দুই দিক থেকেই কিন্তু যে বেপরোয়া গতিতে গাড়ি এখান থেকে যাতায়াত করছে, এইটিকে রোধ করা গেলেই কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তো এই ছিল আমার কাছে খুলনার বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে সর্বশেষ।
দর্শক, ঈদের সময় ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং সহ বিভিন্ন কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা যারা বেঁচে ফিরেছেন তাদের এখনো তাড়া করে সেই রাতের দুঃসহ স্মৃতি। তবে নতুন করে বাঁচার লড়াই করছেন তারা। আর দুই সহকর্মীর লাশ কাঁধে নেয়ার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনের উপলব্ধি, তিনিও থাকতে পারতেন সেই দলে। হলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। 1 জুলাই সন্ধ্যায় হলি আর্টিজান রেস্তোরাঁয় প্রবেশের পরপরই জঙ্গিরা হত্যা করে দেশি বিদেশি 20 নাগরিককে, আর রেস্তোরাঁর কর্মচারী সহ জিম্মি করে রাখে 25 জনকে। বিভীষিকাময় সেই রাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিটি সেকেন্ড যাদের কাছে মনে হয়েছে কয়েক যুগ। একদিকে প্রতিক্ষণ তাড়া করছে হিমশীতল মৃত্যু, অপরদিকে মনের গহীনে তীব্র আশা বেঁচে থাকার। রুদ্ধশ্বাস 18 ঘন্টার জিম্মি দশার অবসান হয় যৌথ বাহিনীর অভিযানের পর। ঘটনার 1 বছর পেরিয়ে কেমন আছেন হলি আর্টিজানের সেই কর্মীরা? মাস 6 আগে নতুন জায়গায় নতুন করে খুলেছে হলি আর্টিজানের দুয়ার, আর সেখানে কাজ করছেন পুরনো কর্মীদের মধ্যে 8 জন। ভয়াল সেই রাতের কথা ভুলে থাকতে চাইলেও মাঝে মাঝেই দুঃস্বপ্নের মতো হানা দেয় সেই স্মৃতি। সারাটা রাত আমাদের কাছে অনেক ভয়াবহ ছিল, তো মৃত্যুর স্বাদ তো কাউকে বলে বোঝানো সম্ভব না। এমন ভয়াবহ অবস্থা যে ওই রাতের কথা এখনো আমার মাঝে মাঝে মনে পড়লে আমি এগুলো আমার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে চলে আসে। আসলে আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়। ম্যাক্সিমাম টাইমে যখন ওই বিষয় নিয়ে চিন্তা করি তখন একটা হয়তো মনে করেন হয়তো মানে খুব বেশি নাচ করে আর একটু প্যানিকে থাকি সবাই। তবুও আশা যাপিত জীবনটাকে নতুন করে সাজানোর, নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। আসলে বেঁচে ফেরার কথা না, আমাদের সবার দোয়া ছিল, এই কারণে আমরা এখন বেঁচে আছি। এখন আপনাদের সাথে কথা বলতেছি, আসলে এটা ভাগ্য বলতে, সেকেন্ড লাইফ বলতে পারেন। হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযান চালাতে গিয়ে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। আহত হন পুলিশের বিভিন্ন পর্যায়ের 31 জন সদস্য। এদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দীর্ঘদিন হাসপাতালের বিছানায় থাকতে হয় বাকিদের। নিজের চোখের সামনেই 2 সহকর্মীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন ডিএমপি কমিশনার। সেই স্মৃতি এখনো আবেগতাড়িত করে তাকে। জিম্মিদের বের করে যখন ওই মূল গেটটা নিয়ে বেরিয়ে চলে আসি, আমার থেকে প্রায় 20 গজ দূরে একটা গ্রেনেড বিস্ফোরণ হয়। সালাউদ্দিন গলায় তার এখানে একটি স্প্লিন্টার বিদ্ধ হয়, সে রক্তাক্ত অবস্থায় নিজে পড়েছিল। তাকে গাড়িতে ধরে পাঠাইলাম। প্রায় 20-21 জনের মতো আমাদের কর্মকর্তা কর্মচারীদের আমরা হলি ইউনাইটেড হসপিটালে পাঠিয়ে দিয়ে দিলাম। দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে বলেও প্রত্যয় ঢাকা মহানগর পুলিশ প্রধানের। তারা গুলি মার্চ করছে। এবং খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের 5ম দিনে নৌপথে ঢাকা ফেরত যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রায় নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির ছাপ ছিল যাত্রীদের কণ্ঠে। অন্যদিকে রেলপথেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ঈদ আর সাপ্তাহিক ছুটি শেষ, তাই জীবিকার তাগিদে আবার ফিরতে হচ্ছে কর্মস্থলে। এই বাস্তবতা মেনেই প্রিয়জন ছেড়ে আবার রাজধানীতে ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর হতেই বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের 17টি জেলার হাজারো যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। লঞ্চ থেকে নেমেই যাত্রীরা ছুটতে থাকেন যার যার গন্তব্যের দিকে। গেল 3 দিনের তুলনায় নৌপথে শুক্রবার যাত্রীচাপ ছিল একটু বেশি, তবে তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। স্কুল খোলা হয়েছে, সেজন্য চলে আসতে হয়েছে। এই যে বাচ্চার বাবার অফিস খোলা, তাই ভালোই কাটছে ঈদ, সুষ্ঠুভাবেই আসছি, কোনো সমস্যা হয় নাই। একদিন ছুটি কাটায় তারপর চলে আসছি, শনিবার আমাদের ডিউটি করতে হবে। সকালে দেশের নানা অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে নির্ধারিত সময়েই। প্রিয়জনের সঙ্গে কাটানো দিনগুলোর সুখস্মৃতি চোখে ফিরছেন রেল ও সড়কপথে যাত্রীরা। মা বাবার সাথে ঈদ করলাম, খুব মজা করলাম। মজা করার শেষে আবার কর্মব্যস্ততা শুরু হইলো, আবার কাজে আসলাম। পরিবারের সঙ্গে ঈদ শেষে খুবই ভালো লাগছে, কারণ আমরা তো থাকি অনেক দূরে। এক ঈদ ছাড়া আমরা তো অন্য কোনো সময় আমরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। ঘরমুখী মানুষ যেভাবে চলে গেছিলেন, আবার ঢাকা আসার সময় কিন্তু এরকম ভিড় আমরা দেখতে পাই নাই। নর্মালি রাস্তা ফাঁকা ছিল আর যানজটের ছিল না রাস্তা। তবে শনিবার নৌ, রেল ও সড়কপথে রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পাশাপাশি ব্যস্ত নগরীও ফিরে পাবে তার চিরচেনা রূপ।
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ঈদ শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। ভোর থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা নৌযানে ওঠেন। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মাইকিং করে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য লঞ্চ ও স্পিডবোট চালকদের সতর্ক করেন। কাঁঠালবাড়ি শিমুলে নৌ রুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানায় জেলা প্রশাসন। দুপুরের সময় আরো থাকছে। প্রাকৃতিক দুর্যোগে দিন দিন কমছে ভোলার মনপুরা দ্বীপের আয়তন। বেড়িবাঁধ দেয়ার দাবি, সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের ছুটি শেষ হলেও এখনো বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় তাই শিশু পার্ক, চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ছিল উল্লেখযোগ্য লোক সমাগম। ঈদের ছুটিতে গ্রামে ফেরা অধিকাংশ নগরবাসী শুক্রবারের দিনটিকে কাজে লাগিয়ে পরিবারের ছোটদের নিয়ে ছুটেছেন একটু বিনোদনের জন্য। ঈদ পার হয়েছে 4 দিন হলো, আর ঈদের ছুটিও শেষ হয়েছে 2 দিন আগে, কিন্তু রাজধানীবাসীর ঈদ আনন্দ যেন ফুরোতেই চায় না। আর তাই শুক্রবার ছুটির দিনে উল্লেখযোগ্য মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। সকাল থেকেই শিশু পার্কে পরিবারের ছোটদের নিয়ে আসতে দেখা যায় অভিভাবকদের। পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দের ভেলায় ভেসেছে সোনামণিরা, আর তাদের খুশিতে স্বস্তি পেয়েছেন অভিভাবকরাও। পরিবারের সাথে আসা একটা আলাদা রকম ফিলিংস, অন্যরকম মজা। ঈদের পরে আব্বুর ছুটি আছে, সেই জন্য আসছি। বাড়ি থেকে দেরি হয়েছে আসার জন্য, এই জায়গায় দেরি হয়েছে আসা। তো অনেক ভালো লাগতেছে, তো অনেক আনন্দ পাইতেছে এখানে এসে। এদিন পার্কের পাশাপাশি ভিড় ছিল রাজধানীর মিরপুর চিড়িয়াখানাতেও। বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে বনের পশুকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত কচি কাঁচারা। ঘোড়া, হরিণ দেখেছি, এমনকি অনেক আনকমন প্রাণী আছে যেগুলো সাধারণত দেখা যায় না, কিন্তু এখানে এসে আমরা এগুলোকে চিনতে পারি, জানতে পারি। ভাল্লুক দেখেছে, জিরাফ দেখেছে, এখন ময়ূর দেখতেছে, ও দেখে খুব আসলে খুশি। দর্শনার্থীরা জানান ঈদের ছুটি শেষে অনেকেই গ্রাম থেকে ফিরছেন, তাই ছুটি শেষ হবার পরও ঈদের আমেজেই প্রিয়জনদের সাথেই কাটছে শুক্রবারের দিনটিও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ মুহূর্তে রাজধানী মিরপুর চিড়িয়াখানায় রয়েছেন রিপোর্টার বিথি হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বিথি। কাজল, আমি এর আগে যেমনটি জানাচ্ছিলাম, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং ঈদেরও ছুটির দিনের শেষের দিনগুলোর মধ্যে একটি, তো আজকে কিন্তু আমি দেখেছি সকাল থেকে এখানে মানুষের ঢল বেশ ছিল এবং উপচে পড়া ভিড় বললেও কিছুটা ভুল বলা হবে না। এবং আমি সকালবেলা যেমনটি দেখাচ্ছিলাম যে সিংহ এবং বাঘের খাঁচার সামনে অনেক ভিড় ছিল এবং বাচ্চাদের যে উৎসাহ, সেখানে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বানরের খাঁচার সামনে। আমরা এখানে দেখছি যে আগত দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন খাবার দাবার যে নিয়ে এসছেন সেটা দিচ্ছেন। এবং যদিও আমরা জানি যে চিড়িয়াখানার পশু পাখিদের, বহিরাগতদের কোনো ধরনের খাবার দেওয়া যায় না বা দিতে নিষেধ করা হয়, তারপরে কিন্তু আমরা এখানে দেখেছি যে এটি হয়তো অনেকটাই তারা সরল মনেই করছেন, কিন্তু এখানে তদারকির জন্য সেরকম কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এবং বাচ্চাদের মধ্যে যে এই উচ্ছ্বাসটা আরো বেশি, তারা বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বানরগুলোর দিকে এবং বানরগুলো কিন্তু তাদেরকে বেশ এক ধরনের আনন্দই দিতে পারছে না। অনেক সময় তারা ঝুলে বা অনেক সময় তারা একটু বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন, তাতে বাচ্চারা কিন্তু বেজায় খুশি এবং বেজায় আনন্দিত। এবং আমি অভিভাবকদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেহেতু তাদের ছুটির শেষের দিন, তো তাই তারা একটু নিজেদের শিশুদেরকে নিয়ে একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য এখানে এসেছেন। যেহেতু ছোটবেলা থেকেই বই দেখে পড়ানো হয়, বিভিন্ন পশু পাখিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তো তারই একটি প্রয়াস হিসেবে এখানে জীবন্ত রূপে সবকিছু দেখানোর জন্য তারা এখানে এসেছেন। এবং আমি বাচ্চাদের, সব বয়সী বাচ্চারা, এমনকি যারা এখনো হাঁটতে শেখেনি, তারাও যে হয়তো জীবনে কখনো দেখা হয়নি, এখানে এসে দেখে তারা ভীষণ আনন্দিত এবং খুব কৌতূহল নিয়ে কিন্তু তারা প্রত্যেকটি পশু পাখিদেরকে দেখছেন।
এবং আমি কিছুক্ষণ আগে পাখিদের খাঁচার সামনেও ছিলাম। ওদের পাখিদের খাঁচার সামনেও আমি বেশ ভিড় লক্ষ্য করেছি। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিই, কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে কিন্তু আমরা বেশ কিছু দর্শনার্থীকে দেখেছি যে তারা বৃষ্টির কারণে আর কি তাদেরকে একটু সরে যেতে হয়েছে বা অন্য কোনো দিকে চলে গেছেন। তো বৃষ্টির পরে কিন্তু একটু কম হলেও তারপরে সংখ্যাটা তুলনামূলকভাবে খুব একটা বেশি কম না। তো আমি বাচ্চাদেরকে দেখেছি, পাখি যেহেতু বিভিন্ন রকমের পাখি এখানে রয়েছেন এবং বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে। তো পাখি যেহেতু উড়ে বেড়ায় এবং এটি এখানে যে দৃশ্যটি সেটি কিন্তু খুব চমৎকার একটি দৃশ্য এখানে তৈরি করা হচ্ছে। তো সব মিলিয়ে সব বয়সী মানুষরা এটি দেখে খুব আনন্দিত হচ্ছেন। তো কাজল, এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে ঈদ বিনোদনের সর্বশেষ তথ্য। দর্শক, ছুটির দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বিতি হক। এতক্ষণ ছিলাম জাতীয় চিড়িয়াখানায়। লাখো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন শহর কক্সবাজার। ঈদ পরবর্তী ছুটি কাটাতে সাগর সৈকতের কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই, চারদিকে শুধু পর্যটকের আনাগোনা। এই অবস্থায় তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে লাইফ গার্ড কর্মী ও টুরিস্ট পুলিশের। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে লাখো পর্যটকের ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগর সৈকতের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর আনন্দঘন এই মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের বাঁধভাঙা উল্লাসে মুখরিত পুরো সমুদ্র সৈকতের তীর। এই আনন্দের যেন শেষ নেই। খুবই সুন্দর, জায়গাটাও সুন্দর, ঈদের ছুটি কাটাচ্ছি খুবই সুন্দর, দুজন একসাথে আছি, ঘুরতেছি, অনেক ভালো লাগছে। ওয়াইফকে নিয়ে বেড়াতে আসলাম ঢাকা থেকে, যে মানে দুজন ভালোভাবে কাটাবো, এনজয় করবো। আমরা বাসে অ্যাকচুয়ালি করা হয় প্রত্যেক ঈদ, তো এবার একটু ভিন্নতা একটু প্রকাশ পাচ্ছি আর খুব এনজয়েবল করছি। সারা বছর কাজ করার পরে ঈদের ছুটিতে আমরা ঘুরতে এসে খুব মজা পাইতেছি। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় সমুদ্র স্নানে পর্যটকদের সচেতন হওয়া প্রয়োজন বলে জানালেন লাইফ গার্ড কর্মী। চেষ্টা করতেছি মানুষকে সেফ জায়গায় রাখার জন্য। তারপর আমরা হিমশিম খাচ্ছি, যারা এখন সমুদ্রের ওয়েদার খারাপ, মানুষ অনেক কেউ কথা শুনে না, মাঝখানে চলে যায়। আর টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, ঈদের ছুটিতে অতিরিক্ত পর্যটক সমাগমে দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে। অবজারভেশন টাওয়ারের মাধ্যমে আমরা অবজারভেশন করছি। এছাড়া আমরা এবারই প্রথম বিচ বাইক এবং স্যান্ড সাপোর্ট ভেহিকেল পেয়েছি, যার মাধ্যমে পুরো সমুদ্র এলাকার টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের 6টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে 3টি লাইফগার্ড সংস্থার প্রশিক্ষিত শতাধিক কর্মী নিয়োজিত রয়েছে। পাশাপাশি টুরিস্ট পুলিশের বিশেষ টিমও কাজ করছে। সময় সংবাদ, কক্সবাজার। জাত, ধর্ম বা বর্ণ নয়, রাজধানী নবাবপুরের মদনমোহন অন্নছত্র ট্রাস্টের মূল বিবেচ্য ক্ষুধা। প্রায় 100 বছর ধরে সেখানে এক একটি দুপুর হয়ে ওঠে শত শত মানুষের খাবারের কেন্দ্র। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। নবাবপুরের তৎকালীন জমিদারের নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের মানবীয় কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। দেখার আমন্ত্রণ। বাজেট নিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ না থাকায় বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি আশা করেছিল এই বাজেটের পর জনগণকে বিভ্রান্ত করার জন্য কয়েকটি আইটেম পাবে, কিন্তু এই বাজেট যেটি পাশ হয়েছে সেখানে জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো কিছু নাই, যে কারণে তারা প্রচন্ড হতাশ হয়েছে। বিএনপিকে অনুরোধ জানাবো যে আপনাদের যদি কোনো গঠনমূলক বক্তব্য থাকে সেটি বলুন, কিন্তু আপনারা যে গদ বাঁধা ভাঙা রেকর্ড প্রতিবার বাজান, সেটি আর বাজাবেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করছে ক্ষমতাসীনরা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মূলত দুর্নীতি আর লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে ক্ষমতাসীনরা।
গতকাল অর্থমন্ত্রী সংসদে যে বলেছেন ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক, লাল বাতি জ্বলার উপক্রম হয়েছে, সে ব্যাংক লুটের টাকাই সুইস ব্যাংকে পাচার হয়েছে বলে সবাই বিশ্বাস করে। টাকা পাচারের পিছনে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের লোকেরা জড়িত, তা না হলে অর্থমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসহায়ের ভূমিকায় অবতীর্ণ হতেন না। সত্যিকার অর্থে সরকারের শীর্ষ পর্যায় থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সংস্কারের অভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উত্তরের ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। বন্যার হাত থেকে মানুষের সহায় সম্বল রক্ষার বাঁধ মরণ ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কায় দিন পার করছে নদী তীরবর্তী মানুষ। আসন্ন বন্যা এসব বাঁধ নিয়ে আতঙ্কে আছেন খোদ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। 1956 সালে বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে পাবনা জেলার বেড়া পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডান তীরে নির্মাণ করা হয় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গাইবান্ধার ফুলছড়ি থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বাঁধটির 78 কিলোমিটার অংশের পুরোটাই কম বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের পর এই বাঁধে এক কোদাল মাটিও দেয়নি পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বন্যা বৃষ্টিতে ক্ষয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়রা ইচ্ছে মতো বাঁধ কেটে বসতি গড়ে তোলায় এখন করুণ দশা। বার্তার অবস্থা এখন সাইকেলে চালানো যাচ্ছে। জীবন রক্ষা বাঁধ বলা লাগে এটা। সেই বাঁধটা পানি উন্নয়ন বোর্ড এবং এই বাংলাদেশ সরকার আজও কোনো প্রকারের উদ্যোগ নিচ্ছে না। অবদায় করে টাকা নেই, এটা নেই, ওটা নেই, এইলে কয়। গাইবান্ধা অংশে গোটা বাঁধ জুড়ে গড়ে উঠেছে বসতি, কোনো কোনো জায়গায় গড়ে তোলা হয়েছে হাট বাজার। বাঁধের এমন পরিণতির জন্য দখলদারদের দায়ী করছেন জনপ্রতিনিধিরা, আর দফায় দফায় নদী ভাঙনে নিঃস্ব হয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন বলে জানান বসতি গড়ে তোলা মানুষেরা। আমরা গরিব অসহায় লোক, কোথাও যাওয়ার জায়গা নেই বিধায় আমি এই বাঁধের উপরে আছি। সরকারে দেখ কিছু অনুদান, আমার ঘর দেখ, জায়গা জমি নিয়ে দেখ, আমরা সেখানে যাবো। নদী যে ভাঙনের শিকার যে সমস্ত মানুষ, এরা বাঁধে এসে বসবাস শুরু করে, তখন বাঁধটার ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবার বড় ধরনের বন্যা হলে এই বাঁধ রক্ষায় বেগ পেতে হবে বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড, আর বাঁধ রক্ষায় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। বাজেট বরাদ্দ পাওয়া যায় নাই, এই জন্য কাজও হয়নি, না হয়তো আমরা একটু বাঁধে একটু সমস্যা আছে। প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে, সেইখানে আমাদের 10 কিলোমিটার বাঁধ রিসেকশনিং আমাদের ইনক্লুডেড রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ জেলায় মোট 7টি বাঁধ রয়েছে। মোট 227 কিলোমিটার বাঁধের মধ্যে 8 কিলোমিটার এলাকা সম্পূর্ণ খোলা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। জার্মান ঝড়ে উড়ে গেল মেক্সিকো। 4-1 গোলের জয়ে কনফেডারেশনস কাপের ফাইনালে ডায়মন্ড শাফটরা। 2 জুলাই ফাইনালে প্রতিপক্ষ চিলি। আবার ঈদ বিনোদনের খবর। ঈদের পঞ্চম দিনেও রাজধানীর হলগুলোতে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আছেন রিপোর্টার বিলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, ঈদের আজকে পঞ্চম দিন, তো রাজধানীবাসীর কিন্তু এই ঈদের আমেজ কিন্তু এখনো শেষ হয়নি। বলতে গেলে তারা বলছেন যে যতটুকু সময় তারা আর 2-1 দিন সময় তাদের হাতে আছে, এই সময়গুলো তারা কাজে লাগাতে চান উৎসব করে, আনন্দ করে। তো আপনি জানেন যে ওই ঈদের আনন্দে সিনেমা দেখাটা কিন্তু একটা বাড়তি উৎসবে পরিণত হয় বরাবরই। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। এখানে 2টি বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে, শাকিব খান অভিনীত নবাব এবং ওপার বাংলার জিৎ অভিনীত বস 2। একটু আগে আমরা এখানে দেখেছি প্রচুর পরিমাণ মানুষ এসে ভিড় করেছেন। এখন একটু ভিড়টা কম, কারণ অলরেডি সিনেমাগুলো শুরু হয়ে গেছে, হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাগুলো, দর্শকরা ভিতরে ঢুকে গিয়েছেন। আর আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে অনেকেই কিন্তু হতাশ হয়ে ফিরে গিয়েছেন, কারণ তারা এসে নবাব এবং বস 2 এই 2টি বাংলা সিনেমার টিকিট কিন্তু পাননি।
এবং তারা এসেই এখানে যেহেতু এই স্টার সিনেপ্লেক্সে বাংলা সিনেমার পাশাপাশি কয়েকটি বিদেশি সিনেমাও চলে, তো তারা এসে এই বাংলা সিনেমার টিকিট না পেয়ে অনেকে বিদেশি সিনেমা দেখছেন আর বলছেন যে আগামীকালকের জন্য তারা টিকিট নিচ্ছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই এই কাউন্টারে এসে টিকিটের জন্য অপেক্ষা করছেন। তো জুনায়েদ, আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা এই সিনেমা দেখার জন্য কিন্তু সব বয়সী নারী পুরুষ আমরা দেখেছি, আমরা ছোট বাচ্চাদেরকে দেখেছি, তারা এসেছেন। তারা বলছেন যে আসলে আর তো মাত্র একদিন সময় তারা পাবে, এই একদিনের মধ্যে তারা সব সময় যেহেতু আসা হয় না, কাজের ব্যস্ততা আছে, সব মিলিয়ে তারা আজকে একটু আর যেহেতু আজকে শুক্রবারও সরকারি ছুটির দিনে রয়েছে, আজকে একটু তারা সিনেমা দেখে একটু ফ্রেশ সময়টা কাটাবে। তো আপনাকে একটু বলে রাখি যে এই মুহূর্তে যদি আমি বলি যে আর তিনটা এখানে আরেকটি বাংলা সিনেমা শুরু হবে, 4:30টার দিকে শুরু হবে, শাকিব খানের নবাব শুরু হবে এবং জিৎ অভিনীত বস টু শুরু হবে। তো এই দুটি সিনেমার জন্য অলরেডি কিন্তু আশেপাশে মানুষ অপেক্ষা করছেন সিনেমা দেখার জন্য। তো এই ছিল স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ জুনায়েদ। ঈদের পঞ্চম দিনেও রাজধানীর হলগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিলায়েত হোসেন। রংপুর নগরীর বিভিন্ন পথে ঘাটে নাগরিক বিড়ম্বনা আর ভোগান্তির যেন শেষ নেই। নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের, এতে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে সড়ক এবং পাড়া মহল্লায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কারণে ভোগান্তি নাভিশ্বাসে উঠেছে। খানাখন্দ, যানজট, ধুলাবালি আর কাদায় অতিষ্ঠ নগর জীবন। কর্তৃপক্ষ বলছে উন্নয়নের স্বার্থে কিছুটা ভোগান্তি মেনে নিতে হবে, তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শাপলা চত্বর সড়ক সহ অধিকাংশ সড়কের বেহাল অবস্থা এখন। গুরুত্বপূর্ণ এসব সড়কে প্রতিদিন ঢাকাগামী সহ বিভিন্ন রুটে যানবাহন, রিক্সা, অটোরিকশা সহ মানুষজন চলাচল করে। তবে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দক সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষের যেন মাথা ব্যথা নেই, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আর এই রোডে প্রতিদিন কম বেশি দুর্ঘটনা হইতেছে, অটো পড়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে। অটো চালাতে আমাদের রাস্তাঘাটে মনে করেন সমস্যা হয়, যা গাড়ি উল্টে যায়, যাত্রীর ক্ষতি হয়। রাস্তাটা অতিরিক্ত গর্তর কারণে ট্রাক সময় উল্টে যায়, হ্যাঁ, এবং বাসে যাওয়া ঝুঁকিপূর্ণ। উপর মহলকে অনেক কিছু বলা হয়েছে, তো আজ পর্যন্ত কারো এখানে দৃষ্টিগোচর হয় নাই। নগরীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় ড্রেন নির্মাণের কারণে চলছে আরেক ভোগান্তি। কোনো সড়কে একই সঙ্গে দুধারে ড্রেন নির্মাণের কাজ করায় এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সৃষ্টি হচ্ছে ভয়ানক যানজটের। এতে ধুলোবালি আর কর্দমাক্ত পথে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পুরো সিটি কর্পোরেশন খোঁড়াখুড়ির মধ্যে ব্যস্ত, জনসাধারণ তাতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন অব্যবস্থাপনার কারণে কঠিন দুর্ভোগ পোহাইতে হচ্ছে। শুষ্ক মৌসুমে বালু, একটু বৃষ্টি হইলে কাদায়। কাজ করা গাড়ি যখন দাঁড়ায়, অপোসাইড থেকে গাড়ি আসলে ওটা ব্লক হয়ে যায়, রাস্তাটা বন্ধ হয়ে যায়, দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা এরকম জাম থাকে। সিটি কর্পোরেশনের প্রকৌশলী কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত তার সমাধানের কথা জানান। রাস্তার কাজগুলো টেন্ডার হয়ে আছে বা টেন্ডার হচ্ছে, এই পর্যায়ে আছে। তো এই রাস্তার কাজগুলো যখন শুরু হবে, মানুষের গাড়ি চলাচল, মানুষের চলাচল, পথচারী চলাচল, যানবাহন চলাচল সবকিছু স্বাভাবিক হবে আশা করি। বর্তমানে রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লার 165 কিলোমিটার এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দ্বীপ জেলা খ্যাত ভোলা, পর্যটকদের কাছে এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ মনপুরা দ্বীপ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত এই দ্বীপের আয়তন কমছে। ঘরবাড়ি ভেঙে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাসিন্দারা। বেড়িবাঁধ বা ব্লক ফ্লে দ্বীপ রক্ষায় ব্যবস্থা না নেয় এই দুরবস্থা বেড়েই চলেছে। এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দ্বীপের মানুষ। দেশের প্রান্তিক এলাকার অর্থনৈতিক উন্নয়নে সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনপুরা দ্বীপ ঘুরে এসে রতন মজুমদারের ক্যামেরায় দেখুন আমার একটি রিপোর্ট। নদীর মাঝে জেগে ওঠা সবুজ বেষ্টিত এ চরের নাম সোনালী চর। নিকট দূরত্বে রয়েছে ছোট বড় আরো অনেক চর। লঞ্চে করে চর সোনালী থেকে 20 মিনিটের পথ মনপুরা দ্বীপ। এ দ্বীপে যেতে সকালে সূর্যের লাল আলোক ছটা মুগ্ধ করে ভ্রমণ পিয়াসীদের। ভোলা সদর থেকে 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রমত্ত মেঘনার উত্তাল ঢেউয়ের পলি জমে মনপুরা দ্বীপের জন্ম। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ এ দ্বীপে বাস করে।
দ্বীপের দুটি ঘাটের মধ্যে দক্ষিণের মাঝঘাট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় এখন উত্তর ঘাটই এই দ্বীপের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। কিন্তু এখানে কোনো পল্টুন বা বাঁধানো ঘাট না থাকায় লঞ্চ ভেড়ানো আর পানির ধাক্কায় প্রতিনিয়ত ভাঙছে এই ঘাটটিও। টার্মিনালের যে ঘাটটা ওখানে আছে, ওখানে ক্রসিং রোডটা খুবই খারাপ এবং যাত্রীদের আসা যাওয়া বা গাড়ি ঘোড়া ওখানে যাতায়াত করা খুবই অসুবিধাজনক। নদী ভাঙার জন্য তো মনে করেন ব্লক ফেলাইতে পারলে সবচেয়ে আমাদের নদী ভাঙাটা বন্ধ করলে সবচেয়ে ভালো হইতে আর কি, উত্তম হইতে আর কি। দক্ষিণ ঘাটে রয়েছে কয়েকটি দোকান, আশপাশে রয়েছে মানুষের বসতি। তবে জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগ আর নিত্যদিন জোয়ারের ধাক্কায় ক্ষতি স্বীকার করতে হচ্ছে এ ঘাট সংলগ্ন বাসিন্দাদের। আতঙ্কে দিন রাত কাটে নিকটস্থ পরিবারগুলোরও। কত গরিব মানুষ আছে, তারা বেরির ডালে ডালে থাকতে হয়। এইভাবে যদি নদী ভাঙে তা আমরা তো মনে করেন অনেক করুণ অবস্থাতে থাকুন। উত্তর থেকে নদী ভাঙতে ভাঙতে এখন মনপুরাকে খুব ছোট করে ফেলছে। এখন পূর্ব সাইড এবং পশ্চিম সাইড প্রায় 5 থেকে 6 কিলোমিটার দক্ষিণে পর্যন্ত ভাঙন হয়ে গেছে। নাগরিক সুবিধা বঞ্চিত এসব দ্বীপে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্বীপের ভাঙন রোধের ব্যবস্থায় পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে জলোচ্ছ্বাস হচ্ছে, এখানে ঘূর্ণিঝড় আমরা তো এখন সমুদ্রে দেখি কয়েকদিন পরে পরেই 3 নম্বর দেখা যায়, তো আগে তো ছিল না। কাজে এখন আমাদের সেটাকে সামনে রেখে এই পরিকল্পনাগুলো করতে হবে যে দ্বীপকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে এবং গাছগুলোও পরিকল্পিতভাবে লাগানো হবে যাতে কেটে না ফেলে তার দিকে নজর দিতে হবে। জনসাধারণকে নিয়ে সরকারের একসঙ্গে যদি এটা ব্যবস্থাপনা করা যায় তাহলে ফল ভালো পাওয়া যায়। মহাপরিকল্পনার আলোকে প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে জোর দিতে হবে সরকারকে, অন্যথায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মনপুরা দ্বীপ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দেশের বাইরের খবর। দীর্ঘ 8 মাস লড়াইয়ের পর মসুলের বিখ্যাত নুরি মসজিদের ধ্বংসাবশেষ দখলের পর তথাকথিত আইএসের খিলাফতের পতন ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তা বাহিনী আল নুরি মসজিদ ও তার আশপাশের এলাকা পুনর্দখল নেয়ার ঘোষণা দেয়। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশু সহ অন্তত 20 বেসামরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। এদিকে মসুল নগরীতে আইএস মুক্ত করার পর নিরাপত্তা বাহিনীর সহায়তায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে টানা 8 মাসের দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার ঐতিহাসিক আল নুরি মসজিদের ধ্বংসাবশেষ পুনর্দখলে নেয় ইরাকি বাহিনী। তবে এখনও সীমিত অঞ্চলে আইএস লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে অচিরেই যুদ্ধ শেষ হওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই মসজিদটা দখলে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঐতিহাসিক মসজিদ থেকেই আইএস তাদের কথিত খিলাফত ঘোষণা করেছিল। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজ তাদের সেই খিলাফতের ইতি টানলো। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এরপরই এক টুইটার বার্তায় আইএসের খেলাফতের পতন ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সামরিক বাহিনীর প্রশংসা করে আবাদি বলেন, আইএসের শেষ সদস্যকে হত্যা অথবা বিচারের মুখোমুখি করা পর্যন্ত এ যুদ্ধ চলবে। 2014 সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল দখলে নেয়ার পর এই আল নুরি মসজিদ থেকে খেলাফতের ঘোষণা দেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা ISIL, যা সংক্ষেপে আইএস নামে বেশি পরিচিত পায়। পরে 2016 সালের অক্টোবরে মার্কিন জোটের সহায়তায় সেখানে আইএস বিরোধী অভিযানে নামে ইরাকি যৌথ বাহিনী। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশুসহ অন্তত 20 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। তাদের আইএস নিয়ন্ত্রিত একটি হাসপাতালে বন্দী রাখা হয়েছিল বলে জানানো হয়। আইএস জঙ্গিরা আমাদের দীর্ঘদিন বন্দী রেখেছিল। তারা কোনো খাবার দেয়নি, এমনকি খাওয়ার পানিও দেওয়া হতো সীমিত পরিমাণ। আমাদের প্রতিবেশীদের 3 মাস আগে নিরাপত্তা বাহিনী আইএসের কাছ থেকে মুক্ত করেছে, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে আসতে পারিনি। সৃষ্টিকর্তা ও নিরাপত্তা বাহিনীকে অনেক ধন্যবাদ, তারা দীর্ঘদিন পর আমাদের জিম্মি দশা থেকে মুক্ত করেছে। এদিকে মসুল নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক আইএস মুক্ত হওয়ায় সামরিক বাহিনীর সহায়তায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে সেখান থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ। কেবল বৃহস্পতিবারই কয়েকশো মানুষ সামরিক বাহিনীর ট্রাকে করে বাড়িঘরে ফিরে যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নিউইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে মারাত্মক ও জরাজীর্ণ উল্লেখ করে চলাচলের সতর্কতা জারি করেছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুওমো। ম্যানহাটন ট্রানজিট কনফারেন্সে এই জরুরি অবস্থা জারি করেন গভর্নর। গভর্নরের এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। নিউইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর রিপোর্ট।
1904 সালে তৈরি নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে অত্যাধুনিক করতে বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রানজিট চ্যালেঞ্জ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়। এতে টোকিও, প্যারিস, লন্ডন, ইস্তাম্বুল, বেজিং সহ বিশ্বের বড় বড় শহরগুলোর গণপরিবহন বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার কথা জানান নিউ ইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটি এর প্রধান জোসেফ লোটা। বর্তমান অচলাবস্থা কাটিয়ে নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে যুগোপযোগী করতে অঙ্গীকারবদ্ধ আমরা। এই ব্যাপারে 30 দিনের মধ্যেই কর্মপরিকল্পনা নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাবওয়ে ব্যবস্থার জীর্ণদশার কথা স্বীকার করে তা উন্নয়নে তাৎক্ষণিকভাবে $1 বিলিয়ন অর্থ ব্যয়ের ঘোষণা দেন নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো। সম্প্রতি প্যান স্টেশনে একের পর এক দুর্ঘটনায় চরম দুর্ভোগের শিকার নগরবাসী। মেরামতের জন্য লাইন বন্ধের প্রভাব পড়েছে পুরো ব্যবস্থাতেই। আমরা উপলব্ধি করতে পারছি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার পরিণতি কি। 70 ও 80-র দশকে সাবওয়ে ব্যবস্থাপনা খারাপ ছিল, কিন্তু বর্তমান জীর্ণদশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুততম সময়ের মধ্যে অবস্থার পরিবর্তনে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাবওয়ের জীর্ণদশায় দুর্ভোগের কথা জানান প্রবাসী বাংলাদেশিরাও। পাশাপাশি গভর্নরের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন তারা। আমাদের গভর্নর যে ডিসিশনটা নিয়েছেন এটা অবশ্যই জরুরি ছিল, কারণ আমাদের সাবওয়ে অলমোস্ট 115 years old। সাবওয়েটা সত্যি ঝুঁকিপূর্ণ এবং বহু পুরনো। এখানে চলাচল সত্যি নির্বিঘ্নে চলাচল করাটা একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাবওয়ের ব্যবস্থা লাস্ট 40-50 বছর যাবৎ খুবই বাজে অবস্থা, যেটার টেকনিক্যাল কাজ প্রতি সপ্তাহে উইকেন্ডে হয়ে থাকে এবং এটার সংস্কার কাজটা আসলে জরুরি হয়ে দাঁড়িয়েছে, এটা করা উচিত। নিউ ইয়র্কে মোট 24টি রুটে 469টি সাবওয়ে স্টেশন নাগরিক সেবা দিয়ে আসছে। প্রতিদিন গড়ে 6 লাখ মানুষ যাতায়াতের জন্য সাবওয়ে ব্যবহার করে থাকেন। শিহাবুদ্দিন কিস্তু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার একটি মানবিক গল্প। ইট পাথর আর কংক্রিটের মহানগর রাজধানী ঢাকাতে কে কার খবর রাখে? অবশ্য ব্যস্ততার বাস্তবতার দৌড়েই যেখানে নাভিশ্বাস প্রত্যেকের, সেখানে অন্যের যাপিত জীবনের খবর রাখার সময় বা কই। কিন্তু এই শহরে ক্ষুধার্তের মুখে বিনামূল্যে প্রতিদিন একবেলার খাবার তুলে দিচ্ছে মদন মোহন অন্নছত্র ট্রাস্ট। সাইদুল ইসলামের ছবিতে সেই কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। একজনের গল্প দিয়েই শুরু করা যাক। প্রায় 1.5 কোটি মানুষের রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল মালেক। অন্যের উপর নির্ভর করাই তার পেশা, যার পোশাকি নাম ভিক্ষাবৃত্তি। দুচোখ অন্ধ আব্দুল মালেক এই শহরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দুপুরে খেতে আসেন পুরান ঢাকার নবাবপুরের মদন মোহন অন্নছত্র ট্রাস্টে। ট্রাস্টের অন্ধকার গলিতে তখন অন্যরকম অপেক্ষা। খাবারের জন্য ক্ষুধার্ত মানুষের অপেক্ষা নিয়ে এখানে শুরু হয় এক একটি দুপুর। প্রতিদিনই এমন অন্তত 200 মানুষের মুখে বিনামূল্যে খাবার তুলে দেয় অন্নছত্র। নিজে খাওয়ার পাশাপাশি অনেকে নিয়েও যান পরিবারের অন্যদের জন্য। অন্ধ আব্দুল মালেক এখানে খেয়ে আসছেন কয়েক যুগ ধরে। এখানে আমি আসা যাওয়া করি 50 বছর। খুব ভালো খাইতেছি, আপনার ডাল, সবজি আর ভাত। শুধু ভিক্ষুকরাই নন, নিম্ন আয়ের অনেকে একটু সঞ্চয়ের আশায় এখানে আসেন টাকা বাঁচাতে। হারারও টাকা পয়সা দেয়, কাপড় দেয়, আবার ঈদাইলে চানাইলে কাপড় দেয়, আম কাঁঠাল খাওয়ায়। ট্রাস্টের শুরুর গল্পটা শোনা গেল ব্যবস্থাপক পরিমলের কাছে। 1924 সাল খাদ্যাভাব দেখা দিল ঢাকায়। না খেয়ে থাকতে হচ্ছে হাজার হাজার মানুষকে। নবাবপুরের স্থানীয় জমিদার মদন মোহনের মন কেঁদে উঠল। তার 3 ছেলে বাবার নামে প্রতিষ্ঠা করলেন এই ট্রাস্ট। অনাহারে অনেক লোক মারা যাওয়ায় তারা প্রত্যেক দিন একবেলা করে রান্না করে পাকানো অন্ন খাওয়ানো হইতেছে। মদন মোহন সে সময় তার 9টি বাড়ি লিখে দেন ট্রাস্টের নামে। সেসব বাড়ি এখন 9টি মার্কেট। ট্রাস্টের সেবক সুখরঞ্জন পাল, 3 পুরুষ ধরে তিনি এখানে কাজ করছেন। গরিব দুঃখীদের অন্ন বাইরে দিতে পারি, তাহলে এটাই তো অনেক মনে করি ধন্য, এটাই তো পূর্ণবান কাম। জাত বা ধর্ম নয়, এখানে মূল বিবেচ্য ক্ষুধা। অন্নছত্রে আমরা কয়েক ধর্মের মানুষ পেয়েছি যারা সবাই একসঙ্গে বসে পেটের ক্ষুধা নিবারণ করেন। এটি যেন এক টুকরো অসাম্প্রদায়িক বাংলাদেশের অপর নাম। এমনকি খাবার শেষেও যদি কেউ খেতে আসেন তখন প্রয়োজনে রান্না করে খাওয়ানো হয় অভুক্তকে, কারণ মানুষের সেবাই যে বড় ধর্ম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি যানবাহন। রাজধানী সহ দেশের সড়ক মহাসড়কগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নিয়মিত তদারকির দাবি পুলিশের।
কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। যাত্রী চাপ থাকলেও পথে ভোগান্তি না থাকায় স্বস্তি, নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। হলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলায় বেঁচে ফেরাদের আজও তাড়া করে দুঃসহ স্মৃতি। আজকে ওঠেন কেউ কেউ, তবুও আশা জীবন সাজানো। ঈদের ছুটির আমেজে রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। নিরাপত্তা দিতে বেগ পেতে হচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশের। এবং ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খেলাফতের পতন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রীর। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।